আমি এমন কি দেখবো যেটা দেখলে বুঝতে পারবো যে এটা প্যাসিভ লেখা? সেটা হলো দেখো, এই যে বাক্যটার মধ্যে দেখো, এটা একটা বিভার। এই যে এই আটটা বিভার, এইটা 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 এইটা, এই আটটা, 1 2 3 4 5 6 7 8, অর্থাৎ এম ইজ আর বি। সে বি নিজে, আবার বি মানে এম ইজ আর, এখানে চারটা। ওয়াজ ওয়ার, তারপরে কি বিন, তারপরে কি বিং। তুমি দেখো, এই যে প্রিন্সিপাল ভার্ব, প্রিন্সিপাল ভার্ব, প্রিন্সিপাল ভার্ব, শেষের ভার্বটা সবসময় প্রিন্সিপাল ভার্ব। এই প্রিন্সিপাল ভার্ব, সরি এখানে রিড হবে, রিড রিড রিড, মানে এটা পাস্ট ফর্মে আছে, বি থ্রিতে আছে। ঠিক আছে, এটা অন্য একটা দিই তাহলে সহজে বুঝতে পারবে। বি থ্রি আছে, এটা এখন আপাতত অন্য আরেকটা দিই। সেটা হলো has been, the book has been, ধরো কি দিব, ধরো ডিস্ট্রয়, ধ্বংস। আমরা লেটারটাই রাখি বোঝানোর সাথে দ্রুত। স্পেন, এটা ডব্লিউ আর আই টি ই এন, রাইটার। দেখো, প্রিন্সিপাল ভার্ব, শেষের ভার্বটা সবসময় প্রিন্সিপাল ভার্ব হয়, মূল ভার্ব যেটা, এইটা। দেখো, প্রিন্সিপাল ভার্বের আগে খোঁজার চেষ্টা করবা কোনো বি ভার্ব আছে কিনা। দেখো আছে, আছে না? প্রিন্সিপাল ভার্বের ঠিক আগে একটা বি ভার্ব, মানে এই আটটার যে কোনো একটা যদি থাকে, আছে? হ্যাঁ, এটা তো আছে, এটা তো আছে, এটা তো আছে, এটা তো আছে। তার আগে প্রিন্সিপাল ভার্বের ঠিক আগে, প্রিন্সিপাল ভার্বের ঠিক আগে, প্রিন্সিপাল ভার্বের ঠিক আগে, প্রিন্সিপাল ভার্বের ঠিক আগে যদি দেখি থাকে, এইটা থাকার পরে, এক কথা হলো প্রিন্সিপাল ভার্বটা যদি এখন, এই যে বি ভার্ব, এই বি ভার্বের পরে যদি আমি দেখি এইটা প্রিন্সিপাল ভার্বটার 3 নম্বর ফর্ম, দেখো 3 নম্বর ফর্ম, দেখো 3 নম্বর ফর্ম, দেখো 3 নম্বর ফর্ম, দেখো 3 নম্বর ফর্ম বসছে। তার মানে বি ভার্বের পরের ভার্ব, মানে বি ভার্বটা আর পরের ভার্বটা, মানে প্রিন্সিপাল ভার্বটা আর ঠিক আগের ভার্বটা হবে হলো বি ভার্ব, আর প্রিন্সিপাল ভার্বটা হবে ভি থ্রি, তার মানে পাস্ট পার্টিসিপল। যদি এরকম হয় তাহলে চোখ বন্ধ করে বসবা এটা একটা প্যাসিভ। ক্লিয়ার? কারণ বি ভার্বের পরে অ্যাক্টিভে কখনোই, বি ভার্বের পরে, এইসব অ্যাক্টিভে কখনো বি ভার্বের পরে ভার্বের 3 নম্বর ফর্ম বসে না। তার মানে কি, বি ভার্ব, তারপরে প্রিন্সিপাল ভার্ব, বি ভার্ব, প্রিন্সিপাল ভার্ব, বি ভার্বের পরে প্রিন্সিপাল ভার্বটা 3 নম্বর, বি ভার্বের পরে প্রিন্সিপাল ভার্বটা 3 নম্বর, বি ভার্বের পরে প্রিন্সিপাল ভার্বটা 3 নম্বর, বি ভার্বের পরে প্রিন্সিপাল ভার্বটা 3 নম্বর। তার মানে চোখ বন্ধ করে বুঝবা এইটা একটা কি বাক্য, প্যাসিভ বাক্য। আশা করি ইংরেজিতে এটা দেখলেই বুঝতে পারবো এখন থেকে। ওকে, তার মানে বি ভার্বের পরে কখনোই 3 নম্বর ফর্ম বসে না অ্যাক্টিভে। অ্যাক্টিভের ক্ষেত্রে কখনোই বি ভার্বের পরে 3 নম্বর ফর্ম বসতে পারে না। তার মানে এটা যেহেতু বসছে, তার মানে এটা প্যাসিভে করা আছে। ক্লিয়ার? এই যে বি ভার্ব, ইজ একটা বি ভার্ব, ইজ আছে, আছে, তারপরে ভার্বের 3 নম্বর, মেইন ভার্বের 3 নম্বর, এই যে বি ভার্ব। এখন এখানকার বি ভার্ব আমরা দেখতে যাবো না, প্রিন্সিপাল ভার্বের ঠিক আগের ভার্বটা বি ভার্ব, প্রিন্সিপাল ভার্বটা থাকবে হলো বি থ্রিতে, আর প্রিন্সিপাল ভার্বের ঠিক আগের ভার্বটা থাকবে হলো বি ভার্বে, যে আটটার যে কোনো একটা। তাইলেই বুঝবা সেটা একটা প্যাসিভ বাক্য। ওকে, আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, মুছে দিলাম। চলো এখন আমরা একটা, অর্থাৎ প্রেজেন্টের চারটার গঠন যদি আমরা জানি, প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এই চারটার গঠন যদি আমরা জানি, তাহলে বাকি আটটা গঠন আমরা এমনিতেই এই চারটা থেকে মুখস্থ ছাড়া 1 সেকেন্ডই আমরা পারবো। সেটা আমরা একটু শিখবো কিভাবে সম্ভব দেখি।
ধরো আমরা যদি বলি প্রেজেন্ট ইনডিফিনিট এর অ্যাক্টিভ গঠন, অ্যাক্টিভ ভয়েসের গঠন। অ্যাক্টিভের যদি গঠন আমরা মুখস্থ থাকে, আমরা প্রেজেন্ট ইনডিফিনিট থেকে পাস্ট ইনডিফিনিট চলে যেতে পারবো, প্রেজেন্ট ইনডিফিনিট থেকে ফিউচার ইনডিফিনিটে চলে যেতে পারবো এক সেকেন্ডে। যেমন এটার গঠনটা যদি পড়ি, এই গঠনটা কি, সাবজেক্ট প্লাস কি ভি ওয়ান প্লাস কি ভি ওয়ান প্লাস কি অবজেক্ট প্লাস বাকি অংশ। এবার কিছু লেখার দরকার নেই। ঠিক আছে, এটা প্রেজেন্ট ইনডিফিনিটের অ্যাক্টিভের গঠন। ভালো কথা। এখন এই গঠনটা থেকে আমি কিভাবে পাস্ট ইনডিফিনিটে চলে যেতে পারি? দেখো তো, এই যে পাস্ট ইনডিফিনিটে চলে যাওয়ার নিয়ম হলো, তুমি যদি সোজা কথা পাস্টে যদি তুমি চলে যেতে চাও, তাহলে সোজা কথা হলো তোমার এই যে প্রেজেন্টের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারের প্রথম ভার্বটাকে শুধু পাস্ট ফর্মে লিখে দিলেই হয়ে যাবে, বাকি সব হুবহু একই থাকবে। এই অ্যাক্টিভের গঠনের প্রথম যে ভার্বটা আসবে, ওই ভার্বটাকে শুধু পাস্ট ফর্মে লিখলেই অনুরূপ পাস্ট টেন্স হয়ে যাবে। তাহলে এটাকে সাবজেক্টের জায়গায় সাবজেক্ট থাকবে, খালি চেঞ্জটা কোথায় আসবে? প্রথম এই বাক্যের বা স্ট্রাকচারের প্রথম ভার্ব যেটা, সেটা আছেই তো একটা ভার্ব, তার মানে এই ভার্বটাকে যদি 2 নম্বর ফর্ম মানে পাস্ট ফর্মে লিখে দেই, তাইলে এটা হয়ে গেল কি হয়ে গেল? পাস্ট ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভের গঠন হয়ে গেল। সোজা না? এটা সকল ক্ষেত্রেই পাস্টে যাওয়ার পদ্ধতি হলো, প্রেজেন্ট থেকে পাস্টে যাওয়ার পদ্ধতি হলো স্ট্রাকচারের প্রথম ভার্বটাকে শুধু কি বানিয়ে ফেলো, প্রথমটাকে শুধু ভি2 বানাইলেই হয়ে যাবে। ওকে, এবার এটা থেকে যদি ফিউচারে যেতে চাই, তাহলে পাস্টে যাওয়ার নিয়ম হলো প্রথম ভার্বটাকে শুধু কি বানাবো, পাস্ট বানাইলেই হয়ে যাবে। আর ফিউচারের নিয়ম হলো প্রথম ভার্ব মানে স্ট্রাকচারের শুরু হওয়ার প্রথম যে ভার্বটা পাবো, ঠিক তার আগে শ্যাল বা উইল লাগাই দিলেই হয়ে যাবে। তাহলে এই যে সাবজেক্টের জায়গায় সাবজেক্ট বসায় দিলাম, এই যে প্রথম ভার্ব যেভাবে আছে সেটার কোনো পরিবর্তন হবে না ফিউচারে, এভাবেই থাকবে। বলছি না, এই প্রথম ভার্ব পাওয়ার প্রথম ভার্বটা এটাই, ঠিক তার আগে, আরো সোজা করে যদি বলি সাবজেক্টের পরেই। আর যদি আরেকভাবে বলি যে তুমি স্ট্রাকচারের প্রথম ভার্বটা যখন পাবা তার ঠিক আগেই খালি শ্যাল আর উইল বসায় দাও। এই জায়গায় শ্যাল অথবা কি উইল বসায় দিবা, আর স্ট্রাকচারের কোনো পরিবর্তনের দরকার নাই, অবজেক্ট প্লাস বাকি অংশ। দেখছো, প্রেজেন্ট ইনডিফিনিট থেকে চলে আসছি পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট থেকে চলে আসছি ফিউচার ইনডিফিনিট। তার মানে কার স্ট্রাকচার মনে রাখলেই হয়, প্রেজেন্টের চারটা মনে রাখলেই হয়ে যায়। ক্লিয়ার? তাহলে দেখো, এবার আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস এর জন্য যদি বলি, প্রেজেন্ট কন্টিনিউয়াস এর জন্য আমাদের অ্যাক্টিভের গঠনটা কি ছিল? এগুলো প্রত্যেকটা থেকে আমরা কিন্তু প্যাসিভে চলে যেতে পারি, সেটা কিন্তু আমরা চাইলেই প্যাসিভের গঠন, অ্যাক্টিভ থেকে প্যাসিভের গঠন লিখতে পারি। যেমন এগুলো তো আমরা একটু দেখাই নাই, ঠিক না? প্রেজেন্টের চারটা থেকেই তো, প্রেজেন্টের চারটা কি বানাইছি। দেখো ফিউচারের এটাকে যদি আমি কি বানাতে চাই, এই যে এই স্ট্রাকচারটাকে প্যাসিভ যদি বানাতে চাই, দেখো প্যাসিভেরটা এর জন্য দেখাচ্ছি না, একটা দেখাই দেবো, মুখস্থ করলে মুখস্থ করার কিছু নাই। প্যাসিভে
এই স্ট্রাকচার, এটা পাস্ট ইনডিফিনিটিভ প্যাসিভের স্ট্রাকচার। আমরা দেখো মুখস্থ ছড়া কিভাবে করি। আমরা জানি সাবজেক্টের জায়গায় কি অবজেক্ট বসে, তাহলে অবজেক্ট। এরপরে অ্যাক্টিভের যে ভার্বগুলো থাকে সব এরপরে এখান থেকে যাব। এরপরে কেউ আছে না, প্রিন্সিপাল। প্রিন্সিপাল ভার্বটা সবসময় বি থ্রিতে, তার আগে একটা ফাঁকা রাখছি কেন, অক্সিলারি ভার্ব আসবে। এইটা কোন ফরম্যাট আছে, মেন ভার্বটা বি টু, তাহলে ভি টু হলো ওয়াজ, এই যে অতিরিক্ত। ক্লিয়ার, প্রত্যেকটা একই নিয়ম। তারপরে বাকি অংশ দেখছো, প্যাসিভ করে ফেলতে পারছি। তাহলে অ্যাক্টিভের গঠন মনে রাখতেই প্যাসিভ অটোমেটিক করা যায়। এবার দেখো আমরা ফিউচার ইনডিফিনিটটাকে যদি প্যাসিভ প্যাসিভ ফরম্যাটে নিয়ে যেতে চাই, এটা তো অ্যাক্টিভের, প্রত্যেকটা অ্যাক্টিভ এলাকা এটাকে যদি নিয়ে যেতে চাই, তার মানে এই যে এটাকে যদি নিয়ে যেতে চাই, তাহলে আমরা জানি সাবজেক্টের জায়গায় তো সবসময় অবজেক্ট বসবে, প্যাসিভে যে অবজেক্ট বসায় দিলাম। এরপরে বলছি যা আছে, যা থাকবে গঠনে, এই যে শ্যাল উইল আগে থেকেই আছে, বসায় দাও, বসায় দাও। বসানোর পরে এই যে প্রিন্সিপাল ভার্বটা বসাবো, প্রিন্সিপাল ভার্বটা সবসময় বি থ্রি, তার আগে একটা ফাঁকা জায়গা রাখছি কেন, অক্সিলারি ভার্ব আসবে, একটা বি ভার্ব আসবে অতিরিক্ত। সেই বি ভার্বটা কোন ফরম্যাটে, এখানে যে ফরম্যাট, এখানে কোন ফরম্যাট আছে, এখানে দেখো আছে হলো ওয়ান। তাহলে ওয়ানের ফরম্যাট কোনগুলো, অ্যামিজার। আচ্ছা বলো তো, শ্যাল আর উইলের সাথে কখনো অ্যামিজার বসতে দেখছো না? তাহলে অ্যামিজার মানে তো বি, তাহলে এক নম্বর ফর্ম কিন্তু বিও। তাহলে আমরা বলছি যার সাথে যা মিলে, অ্যামিজার শ্যাল উইলের সাথে মিলে না, তাই আমরা মিলে কে বি, তাই বি দিচ্ছি। তার মানে ফরম্যাট কিন্তু চেঞ্জ হয় নাই, যা আছে সারা দেখছি, এটা এক নম্বর ফরম্যাটে আছে, এখানকার বি ভার্বও এক নম্বর ফরম্যাটে নিছি। ক্লিয়ার, দেখো। তাহলে আমরা প্যাসিভের বিষয়টা আর আমরা আলোচনা না করলেও এখন আমরা যে কোনো বাক্য থেকে প্যাসিভের একটা অ্যাক্টিভের গঠন মনে রাখলে প্যাসিভের গঠন অটো করতে পারবো। ক্লিয়ার, ওকে। তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট গেল। দেখো প্রেজেন্ট ইনডিফিনিট থেকে পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট, এগুলোতে আমরা চলে গেছি, ঠিক আছে। এখন আমরা কি করব, ওকে, আমরা এখন প্রেজেন্ট কন্টিনিউয়াস এর গঠনটা দেখি। দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস এর অ্যাক্টিভ গঠন কি, প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস এর অ্যাক্টিভের গঠনটা কি, যেটা আমাদের মুখস্থ রাখতে হবে বলছি, শুধু প্রেজেন্টের চারটা অ্যাক্টিভ মনে রাখো, বাকি কোনো কিছু মনে রাখার কিছু নাই। তাহলে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভি আইএনজি, মানে এটাই মেন ভার্ব আইএনজি ফর্মে, প্লাস অবজেক্ট প্লাস বাকি। ওকে, বাকি মানে এক্সটেনশন পরের অংশ আর কি, এটা ইম্পর্টেন্ট না, এটা ধারাবাহিকভাবে লেখা যায়। এখন আমি এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভ করব, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে আমি পাস্ট কন্টিনিউয়াসে চলে যাব। তাহলে কেমনে যাব মনে পড়ে, শুধু বলছি পাস্টে যাওয়ার নিয়ম কি, এই স্ট্রাকচারের প্রথম ভার্বগুলোকে, প্রথম ভার্বটাকে কোথায় নিয়ে চলে আসব, শুধু প্রথম ভার্বটাকে, স্ট্রাকচারের প্রথম ভার্বগুলোকে শুধু পাস্ট ফর্ম করে ফেললেই হয়ে যাবে। তাহলে সাবজেক্টের জায়গায় সাবজেক্ট প্লাস এই যে প্রথম ভার্ব কোনটা, এইগুলো, তাহলে অ্যামিজার, এগুলোকে পাস্ট করা। তাহলে অ্যামিজারের পাস্ট ফর্ম কি, ওয়াজ ওয়্যার, এই যে ওয়াজ ওয়্যার, ঠিক আছে। প্লাস তারপর আর কোনো পরিবর্তন নাই, এই প্লাস অবজেক্ট, খালি একটা ভার্বকে পরিবর্তন করতে হয়, প্রথম ভার্বটাকে খালি পাস্ট করে দিলেই পাস্ট টেন্সে চলে যায়। কঠিন, ওকে। তার মানে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে চলে আসলাম কি পাস্ট কন্টিনিউয়াস, এবার প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে কোথায় আসবো, প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে, প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে আমরা কোথায় চলে আসবো, ফিউচার কন্টিনিউয়াস। তাহলে ফিউচার কন্টিনিউয়াস এর নিয়ম একটু আগে বলছে কি, এই যে স্ট্রাকচার, প্রেজেন্টের স্ট্রাকচারের
প্রথম ভার্ব পাবো তার আগেই খালি শ্যাল উইল বসাই দিতে হবে। তাহলে দেখো তো সাবজেক্টের জায়গায় কোনো পরিবর্তন নাই, প্লাস এই যে প্রথম দিকে কে কোন ভার্ব পাইছি, অ্যামিজার, অ্যামিজার আগের পাওয়ার ঠিক আগেই, তার মানে এইটার পরেই, তার মানে শ্যাল আর উইল অতিরিক্ত, কারণ শ্যাল আর উইল হলো ফিউচারকে ইন্ডিকেট করে, তাই এটা লাগবেই। আর এইখানে কোনো চেঞ্জ হবে না। এখন কথা হলো চেঞ্জ তো হবে না, ঠিক আছে, শ্যাল বা উইলের পরে কি এম ইজ আর বসে বা বসে কখনো দেখছি না, তাহলে এম ইজ আর এর পরিবর্তে খালি কাকে বসায় দিব, ওই এম ইজ আর যে কথা বি একই কথা, তাই এর জন্য এখানে বি, ক্লিয়ার, প্লাস তারপর আর কোনো চেঞ্জ নাই, বিআইএনজি প্লাস অবজেক্ট বাকি যা আছে, দেখছো, আসতে পারি স্ট্রাকচার। এবার দেখো আমরা তো এইটাকে, আমরা তো প্রেজেন্টের গুলোকে প্যাসিভে আনছি, দেখো এটাকে, এটা তো অ্যাক্টিভের গঠন, পাস্ট কন্টিনিউয়াসের অ্যাক্টিভের গঠন, আর এটা কি ফিউচার কন্টিনিউয়াসের অ্যাক্টিভের গঠন। এগুলোকে দেখো প্যাসিভ বানাতে পারি, দেখো প্যাসিভ কিভাবে বানাতে পারি একটু আগে আমরা শিখছি, এখন আবার একটু পড়ে ফেলি এখানে কিভাবে। আমরা জানি অবজেক্টের জায়গায় কি দিয়ে শুরু হয়, অবজেক্ট, সাবজেক্টের জায়গায় অবজেক্ট প্লাস, এরপরে যা থাকে লিখতে হবে ওয়াজ, আর মানে যা আছে তা লিখতে হয়, খালি অতিরিক্ত একটা আনতে হয়, এটাই রস কথা। তারপরে দেখো প্লাস এই যে এটা সবসময় কি হয় ভিতরিতে হয়, প্লাস বাকি, এখানে আর কাজ নাই, তার মানে এইটার আগে প্রিন্সিপাল ভার্বের আগে একটা অতিরিক্ত ভার্ব আসবে বি ভার্ব। এখন দেখো এটা কোন ফর্মেটে আসবে, এখানকার প্রিন্সিপাল অর্থাৎ অ্যাক্টিভের প্রিন্সিপাল ভার্বটা, অ্যাক্টিভের যে প্রিন্সিপাল ভার্ব ভি আইএনজি, তাহলে এই এই বি ভার্বেরও অতিরিক্ত যেটা সেটা আইএনজি ফরম্যাটেডটাই আসবে, বিইং আসবে, বুঝছো, পরিবর্তন করে ফেলছি। প্যাসিভ, তাহলে প্যাসিভ কি মুখস্থ করতে হবে না, আবার এই যে অন্যান্য স্ট্রাকচার কি মুখস্থ করতে হবে না, খালি প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এই চারটার অ্যাক্টিভের গঠন মনে রাখলে আমি সব জায়গায় চলে যেতে, ক্লিয়ার। এবার দেখো এটা কি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস এর অ্যাক্টিভ, এটারে আমরা প্যাসিভ যদি বানাই, এটাকে যদি আমরা প্যাসিভ বানাই, তো প্যাসিভ কি সাবজেক্ট দিয়ে শুরু হয় না, ওর জায়গায় কে বসে যাবে, অবজেক্ট প্লাস, এরপরে যা থাকে তা তো লিখতেই হবে, কারণ পরিবর্তন হবে না, শুধু অতিরিক্ত আসবে, তাহলে শ্যাল উইল। এরপরে দেখো এই যে এই বি তো অটোমেটিক আছে এখানে, সেটাও লিখবো। এরপরে এই যে এই ফরম্যাটটা বিআইএনজি, এটা আইএনজি, এটা থ্রি হয়ে যাবে, মূল ভার্বটা 3 নম্বর। ঠিক দেখো এর আগে ফাঁকা রাখছি, ফাঁকা জায়গায় কি বসবে, একটা অতিরিক্ত ভার্ব আসবে, সেটা কোনটা, এইটা যে ফরম্যাট আছে, এটা মেন ভার্বটা যে ফরম্যাট আছে, অ্যাক্টিভের গঠনের মেন ভার্বটা, অ্যাক্টিভের গঠনে কোন ফরম্যাট আছে, আইএনজি ফরম্যাট আছে, তাহলে বিং আসবে আইএনজি ফরম্যাট, বুঝাইতে পারছি, দেখো সহজ না, সহজ। তাহলে দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে আমরা গঠন থেকে কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াসের থেকে প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে পাস্ট কন্টিনিউয়াসে চলে গেছি, আবার পাস্ট কন্টিনিউয়াসের অ্যাক্টিভকে প্যাসিভ কিভাবে করতে হয় সেটাও দেখা দিচ্ছি, আবার প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে ফিউচার কন্টিনিউয়াসে চলে গেছি, মুখস্থ করছি না, খালি কি শ্যাল উইল আগে বসাই দিছি। আর পাস্টে যাওয়ার নিয়ম কি, প্রথম ভার্বটাকে খালি পাস্ট ফর্ম করে ফেললেই পাস্টে চলে যাওয়া যায়, অনুরূপ পাস্ট টেন্সে চলে যাওয়া যায়। আশা করি বুঝতে পারছি, তাহলে আমরা এটা মুছে দিলাম। ওকে দেখো এবার আমরা প্রেজেন্ট পারফেক্ট এর অ্যাক্টিভ গঠনটা মুখস্থ রাখতে, পিআইএস ই এন্ড প্রেজেন্ট, প্রেজেন্ট পারফেক্ট এর গঠন, তাহলে সেটা কি সাবজেক্ট, যেটা মুখস্থ রাখতে হবে, প্লাস হ্যাভ অথবা কি হ্যাজ, এরপরে ভি থ্রি প্লাস অবজেক্ট প্লাস বাকি, এটা হলো প্রেজেন্ট পারফেক্টের অ্যাক্টিভের গঠন, যেটা আমাকে মুখস্থ রাখতে হবে। তার মানে কি প্রত্যেকটা চারটা টেন্সের অ্যাক্টিভের গঠন মুখস্থ রাখতে হবে, তাহলে বাকি সব জায়গায় যাওয়া যায়। যেমন দেখো প্রথম আমি কোথায় চলে যাব,
পাস্ট পাস্ট পারফেক্টে চলে যাব, পাস্ট পারফেক্টে, তার মানে প্রেজেন্ট থেকে পাস্টে চলে যাচ্ছে। তাহলে নিয়মটা কি? শুধু শুধু প্রথম ভার্বটাকে সাবজেক্টে যায়, সাবজেক্টে থাকবে, প্রথম ভার্বটাকে শুধু পাস্ট করে ফেললে হয়। তাহলে হ্যাভ হ্যাজ হলো প্রথম দিকে প্রথম ভার্ব, হ্যাভ হ্যাজ এর পাস্ট ফর্ম হলো হ্যাড, আরে ওকে হ্যাড বানায় দাও। আর ভি থ্রি, বাকি কোথাও কোনো পরিবর্তন নেই। ওকে, ক্লিয়ার? সেম ভাবে আমরা কিসে চলে যাব? আমরা কিন্তু প্যাসিভ দেখাবো না, প্যাসিভটা তো আমরা পারি, এখানে অবজেক্ট হয়ে যাবে। প্যাসিভের গঠনটা কি? অবজেক্ট, তারপরে যা থাকে এটা তা আছে, এটা বসাইতে হবে। এইটার 3 নাম্বার আছে, 3 নাম্বারে থাকবে, তার আগে একটা অতিরিক্ত বি আসবে। কোন ফরম্যাটে? এইটা মেন ভার্ব যে ফরম্যাটে, সেই ফরম্যাট থেকে এই যে বিন আসবে অতিরিক্ত, আর বাকি। ঠিক আছে, এটা দেখা যাবে। ওকে, তাহলে দেখো এখন আমরা এখান থেকে কোথায় যাব? অর্থাৎ আমরা প্রেজেন্টের গঠন থেকে পাস্টের পারফেক্টে চলে আসলাম। এবার প্রেজেন্ট পারফেক্ট থেকে ফিউচার, ফিউচারের নিয়ম কি? ফিউচারের নিয়ম হলো সাবজেক্ট প্লাস কিসে চলে আসবো? শুধু প্রথম এই যে প্রেজেন্টের গঠন থেকে, কিন্তু আমরা কিন্তু প্রেজেন্টের গঠন থেকে সব জায়গায় যেতে পারবো। প্রেজেন্টের গঠন মনে রাখলে বাকি গঠন মনে রাখতে হয় না, মুখস্থ এমনি থাকবে। প্রেজেন্টের গঠনের প্রথম ভার্বটাকে পাস্ট করায় দিলে সেটা পাস্টে চলে গেছে, তাহলে পাস্ট পারফেক্টে চলে গেছে, বরং ফিউচারে যাচ্ছি। তাহলে প্রথম ভার্বের আগে, তাহলে সাবজেক্ট বসেছে, প্রথম ভার্বের আগে শ্যাল বা উইল খালি বসায় দিতে হয়। শ্যাল উইল বসায় দিলাম, আর সাথে যা আছে সব, প্লাস হ্যাভ অথবা কি হ্যাজ। শ্যাল উইলের পরে আর হ্যাজ এর বিষয় থাকবে না, সবসময় হ্যাভই বসবে। ঠিক আছে, হ্যাভই বসবে এখানে। ঠিক আছে, এখানে আর হ্যাভ হ্যাজ এর বসে না, একটাই বসে হ্যাজ, হ্যাভ। আচ্ছা, লিখে রাখি। পরে প্লাস ভি থ্রি প্লাস অবজেক্ট প্লাস বাকি, এগুলোর কোনো পরিবর্তন নেই। আমরা কি বুঝতে পারছি? বুঝতে পারছি, ঠিক আছে। তাহলে দেখো আমরা কি করি, তাহলে মোট কথা হলো প্রেজেন্টের 4টা মনে রাখলে পাস্টের 4টাতে চলে যাওয়া যায় কিভাবে? শুধু প্রথম ভার্বটাকে পাস্ট ফর্ম করে ফেললেই। আবার ফিউচারে যাওয়া যায় কিভাবে? শুধু প্রথম ভার্বের আগে আমি শ্যাল বা উইল বসায় দিয়ে দিলেই হয়ে যায়। আশা করি বুঝতে পারছি। ওকে, তাহলে আমরা আর একটা বাকি আছে, দেখো আমরা প্রত্যেকটা টেন্স কিন্তু কমপ্লিট করে নিলাম। একটা থেকে আরেকটাতে কিভাবে চলে যাওয়া যায়, ঠিক আছে, আবার কিভাবে প্যাসিভ করতে হয় সেটা মুখস্থ না করে। তাহলে দেখো আমরা যদি এবার প্রেজেন্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ঠিক আছে, কন্টিনিউয়াস এর অ্যাক্টিভ, ঠিক আছে, কি হবে? সাবজেক্ট প্লাস হ্যাভ বিন, তোমরা কি হ্যাজ বিন প্লাস ভি আইএনজি কন্টিনিউয়াস, তো তাহলে ভি কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে আইএনজি, এরপর মূল ভার্বের সাথে, তারপরে অবজেক্ট প্লাস বাকি, এটা লিখলাম না। ঠিক আছে, তার মানে এটা কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস অ্যাক্টিভিটি গঠন আছে। তাহলে আমি এবার প্রথমে যাব কোথায়? পাস্টে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে চলে যাব। তাহলে নিয়ম কি পাস্টে যাওয়ার? পাস্টে যাওয়ার নিয়ম হলো খালি প্রথম ভার্বগুলোকে কি বানিয়ে ফেলা, প্রথম ভার্বকে কি বানিয়ে ফেলা, খালি পাস্ট বানিয়ে ফেললেই হয়। সাবজেক্টের জায়গায় সাবজেক্ট প্লাস প্রথম ভার্ব, যেগুলো এটা প্রথম, কারণ প্লাস দিয়ে এটা একটা অংশ, তারপরে তাহলে এটা প্রথম, তাহলে হ্যাভ বিন হ্যাজ বিন এগুলোকে হ্যাড বিন বানায় ফেলা যায়, হ্যাড বিন ফার্স্ট হয়ে গেল। ঠিক আছে, প্লাস আর কোথাও চেঞ্জ নাই, ভিআইএনজি প্লাস অবজেক্ট প্লাস বাকি প্লাস টাইম। এটাতে অবশ্যই টাইমের বিষয়টা উল্লেখ করতে হবে, টাইম থাকবেই। ঠিক আছে, দুই কন্টিনিউয়াসের মধ্যে তফাৎ হলো, একটা শুধু কন্টিনিউয়াস, একটা পারফেক্ট কন্টিনিউয়াসের তফাৎ হলো এই টাইম। ঠিক আছে, তাহলে দেখো আমরা চলে গেছি। তাহলে এই যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থেকে পাস্ট পারফেক্ট
প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর গঠন সেটারে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস গঠনে চলে গেছে। এবার প্রেজেন্টের গঠন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসকে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসে নিয়ে যাওয়ার পদ্ধতি কি, খালি প্রথম ভার্বের আগে শ্যাল উইল বসায় দাও, তাহলে সাবজেক্টের সাবজেক্ট কোনো পরিবর্তন নাই, প্লাস প্রথম ভার্ব হলো হ্যাভ হ্যাজ, এর আগে খালি শ্যাল অথবা কি উইল বসিয়ে দিয়ে এখানে হ্যাভ বিন হ্যাজ বিন আছে না, এগুলো লিখে দাও, অথবা এখান থেকে শুধু হ্যাভ বিন লিখে দিলেই হয়, হ্যাজ বিন দরকার পড়ে না, হ্যাভ বিন প্লাস ভিআইএনজি, বাকি কোথাও কিন্তু চেঞ্জ নাই, দেখছো শ্যাল উইল খালি বসিয়ে দাও, তাহলে হয়ে গেল আগে, প্লাস অবজেক্ট প্লাস বাকি, বুঝছো কঠিন। আর এইটাকে যদি বলি আমি প্যাসিভ বানাও, তো প্যাসিভ বানানো আমরা মুখস্থ করবো না, প্যাসিভ বানানোর নিয়ম কি, এটা থেকেই প্যাসিভের ক্ষেত্রে গঠন কি, সাবজেক্টের জায়গায় কে বসে, অবজেক্ট বসালাম, প্লাস তারপরে যা থাকে এগুলো লিখে দাও, শ্যাল অথবা উইল, তারপরে কি আছে, হ্যাভ বিন আছে থাকলো, এই এ পর্যন্ত ছিল সব, তাই সব বসাইছি, প্লাস এরপরে মূল ভার্বের ভিত্তি, তাহলে তার আগে কি অতিরিক্ত একটা ভার্ব বসবে না, এই যে জন্য জায়গা রাখছি, অতিরিক্ত ভার্বটা কি, এখানে মূল ভার্বটা কোন ফর্মে আছে, আইএনজি, তাহলে এখানেরও বি ভার্ব কোন ফর্মে আসবে, বিং, মানে অ্যাক্টিভ আর প্যাসিভের মধ্যে কিন্তু এই অতিরিক্ত বি ভার্বটা আসে, এটাই সবচেয়ে বড় তফাৎ। আর মূল ভার্বটা পাস্ট 3 নম্বর ফর্মে বসে পাস্ট পার্টিসিপল আর অবজেক্ট দিয়ে শুরু হয়, বাকি দেখো, তার মানে যে কোনোটাকে আমরা প্যাসিভ বানাতে পারি। গঠন খালি আমাদের অ্যাক্টিভের গঠন মনে রাখা দরকার, অ্যাক্টিভের গঠন কারটা মনে রাখতে, বাকি 12টা টেন্সের মধ্যে শুধু 4টা টেন্সের অ্যাক্টিভের গঠন মনে রাখবো, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তাহলে আমরা পুরোপুরি আমাদের সব জায়গায় চলে যেতে পারি। এইটা হলো আমাদের ওভারঅল টেন্সের উপরে স্টাডি। তো আশা করি আমাদের টেন্সের উপরে এই যে স্টাডিটা, যে কিভাবে আমরা একটা টেন্স থেকে আরেকটা টেন্সে চলে যেতে পারি, একটা টেন্স থেকে একটা 4টা টেন্সের গঠন মনে রাখলে বাকি 8টা টেন্সের গঠন আমার মুখস্থ ছাড়াই করা যায়, কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভে মুখস্থ ছাড়াই করা যায়, এই যে বিষয়, এইটা হলো বাস্তবিক তোমার চিন্তা থেকে তুমি কিভাবে একটা টেন্সকে চিন্তা করবা, কিভাবে একটা টেন্স একটা বাংলা বাক্য দেখে তাকে প্রশ্ন করে করে কোন টেন্স অ্যাক্টিভে আছে নাকি প্যাসিভে আছে, তারপরে এটাকে যদি আমাকে অন্য টেন্সে নিয়ে যেতে হয় তাহলে তার গঠন মনে রাখতে হবে, সেই মনে রাখাটা আমি প্রেজেন্টের দিয়ে আমি সব কটা মনে রাখতে পারি, খালি প্রেজেন্টের গঠনের কে শুধু প্রথম ভার্বটাকে পাস্ট করলে পাস্টে চলে যাবে, আর ফিউচারে নেওয়ার নিয়ম কি, প্রথম ভার্বের আগে শুধু শ্যাল উইল বসায় দেওয়া, এই তো এই তো টেন্স। ওকে, বুঝতে পারছি, তাহলে এইটা আমি মুছে দিলাম। এখন দেখো আমরা আমরা এর ব্যবহারটা দেখি, আমরা এতক্ষণ যে আলোচনা করছি এখানে একটু একটু ব্যবহারটা দেখি, তাহলে বুঝতে পারবো। দেখো আই রিড এ বুক, আচ্ছা তাহলে এটা হলো সাবজেক্ট, এটা হলো V1, এটা মনে করো অবজেক্ট, তাহলে এই স্ট্রাকচারটা কার ছিল, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার ছিল, তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভের গঠন, যেহেতু সাবজেক্ট আছে, ঠিক আছে। এখন কথা হলো এইটাকে যদি আমাকে বলে যে এটাকে তুমি পাস্ট ইনডিফিনিটে নিয়ে যাও, তাহলে এই বাক্যটাকে পাস্ট ইনডিফিনিটে নিয়ে যাওয়ার একটাই প্রসেস, আমি কি বলছি, যে প্রথম ভার্বটাকে যদি পাস্ট করে ফেলি তাহলে এটা পাস্টে চলে যাবে, তাহলে আই এর কোনো পরিবর্তন হবে না, আই রিড এর পাস্ট ফর্ম কিন্তু রিডিং, রিডের পাস্ট ফর্ম কি, রিড, তাহলে এখানে আমি অন্য একটা ভার্ব দিয়ে যদি, আচ্ছা এটা বলতে শেষ করি, আই রিড, এই রিড তিনটে একই, তাহলে এটা পাস্ট ফর্ম করলে রিডই হয়, এ বুক, তার মানে আমি এখানে V1 বসেছি আর এখানে বসেছি V2, তার মানে প্রথম ভার্বটাকে তাহলে পাস্টে লিখে দিছি, তাহলে হয়ে গেছে, ক্লিয়ার। আবার আমি এই বাক্যটাকে যদি ফিউচারে নিয়ে যেতে চাই, তাহলে ফিউচারে নিয়ে যাওয়ার বিষয়টা কি, ফিউচারে নিয়ে যাওয়া মানে কি, ফিউচার ইনডিফিনিট, এটা যেহেতু ইনডিফিনিট তাহলে পাস্ট ইনডিফিনিট নিয়ে নিয়েছে, এটা ফিউচার ইনডিফিনিট, তাহলে ফিউচার ইনডিফিনিটে নিয়ে যাওয়ার প্রসেস কি, সাবজেক্টে চাই, এরপরে প্রথম ভার্বের আগে শ্যাল বা উইল, তাহলে আই উইল মিলে আই উইল,
বসাই দিলাম। তারপরে এইটা এরপরে কিন্তু V1, এইটা কিন্তু সবসময় V1 ফরম্যাটে বসে, ঠিক আছে? এখানে V1, এখানে খালি শ্যাল উইল বসাই দিতে হয় এ বুক। দেখছো? তার মানে প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট। ক্লিয়ার? কঠিন? কঠিন। এইবার দেখো আমরা যদি এইটাকে অন্য একটা বাক্য লিখি, এখানে অন্য একটা টেন্সের অন্য একটা বাক্য, তাহলে দেখো ধরো প্রেজেন্ট কন্টিনিউয়াস এর আমরা শুধু কিন্তু অ্যাক্টিভেটটা দেখাচ্ছি, প্যাসিভেটটা আমরা কোনো কিছু করতেছি না, ঠিক আছে? অ্যাক্টিভেট, প্রেজেন্ট অ্যাক্টিভেট গঠন কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভি আইএনজি প্লাস বাকি, অবজেক্ট প্লাস বাকি, ঠিক আছে? এখন সেই অনুসারে যদি আমরা একটা লিখি যে আই অ্যাম রাইটিং এ লেটার, দেখো তো এই স্ট্রাকচার অনুসারে লেখা হয়েছে। তার মানে এটা প্রেজেন্ট সাবজেক্ট অ্যামিজারের একটা আছে, ভার্বের আইএনজি ফর্ম প্লাস অবজেক্ট যা, তাহলে এই গঠন অনুসারে বোঝা যাচ্ছে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভের গঠন। কারণ আমি যদি একে পাস্ট কন্টিনিউয়াস বানাতে চাই, তার মানে পি মানে PAST পাস্ট কন্টিনিউয়াস টেন্স যদি আমি বানাতে চাই, তাহলে কি জানি করতে হয়? প্রথম ভার্বটাকে জাস্ট পাস্ট করে ফেললেই হয়। সাবজেক্টের জায়গায় আই থাকবে, প্রথম ভার্বকে এম, এটাকে কি খালি এম ইজ আর এর পাস্ট ফর্ম কি ওয়াজ হয়, আয়ের সাথে কোনটা মিলে? আই ওয়াজ, তারপর আর কোনো পরিবর্তন নাই, প্রথম ভার্বটাকে খালি এইটাকে পরিবর্তন করছি, ঠিক আছে? এ লেটেড। ক্লিয়ার? বুঝতে পারছি? প্রথম ভার্বটাকে খালি পরিবর্তন করলেই হয়ে যাবে, বুঝতে পারছি? ওকে, তাহলে এই বাক্যটা আমরা বুঝতে পারছি। সেম ভাবে যদি, তার মানে কি প্রেজেন্ট, এবার এইটাকে যদি আমি চাই ফিউচার, কন্টিনিউয়াস টেন্সে যদি নিতে চাই, এই বাক্যটাকে ফিউচার কন্টিনিউয়াসে যদি নিতে চাই, তাহলে নিয়ম কি শিখাইছি? জাস্ট ফিউচারে চলে যাওয়ার কি, তার মানে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে ফিউচার কন্টিনিউয়াস, অনুরূপ টেন্স, অনুরূপ মানে কি কন্টিনিউয়াস, এটারও কন্টিনিউয়াস, ঠিক আছে? এরকম। তাহলে যদি নিতে চাই, তাহলে ওই ভার্বের প্রথম ভার্বের আগে, তাহলে প্রথম ভার্বের আগে, তাহলে প্রথম ভার্ব কি এম, এম এর আগে, তাহলে আই এর জায়গায় আই থাকবে, এম এর আগে খালি শ্যাল ওই, তাহলে আয়ের সাথে কোনটা মিলে? আই শ্যাল, ঠিক আছে? আই শ্যাল। এরপরে এম, এখন কত হলো? এম আছে লিখবো, আমরা বলছি এর আগে যা আছে তারপরে আর কোনো চেঞ্জ নাই, খালি আগে একটা শ্যাল উইল বসায় দিতে হয়। বসাইলাম, নিয়ম অনুসারে বসাইলাম। এখন কত হলো? এমন কোন বাক্য শুনছো আই শ্যাল এম এরকম হয়? হয় না। তাহলে এম ইজ আর, যে কথা বি একই কথা, তাহলে শ্যালের সাথে এম ইজ আর এর পরিবর্তে, যেহেতু তিনটা একই জিনিস, তাহলে বি আনলেও সমস্যা নেই, ওর পরিবর্তে ওরে বসাই দিচ্ছি। ক্লিয়ার? ক্লিয়ার। তাহলে দেখছো প্রেজেন্ট কন্টিনিউয়াস কে পাস্ট কন্টিনিউয়াস বানায় দিছি, ফিউচার কন্টিনিউয়াস বানায় দিছি, আর এই রুলস একটাই, সেটা হলো পাস্ট বানাইতে হলে প্রথম ভার্বটাকে পাস্ট ফর্ম করে ফেলবো, ফিউচার বানাইতে হলে প্রথম ভার্বের আগে শুধু শ্যাল উইল বসাই। ক্লিয়ার? সেম ভাবে এবার আমরা লাস্টেরটা যদি দেখি, ঠিক আছে? দেখো প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্টের গঠন যদি লিখি সাবজেক্ট প্লাস হ্যাভ
অথবা কি হ্যাজ প্লাস V3 প্লাস অবজেক্ট প্লাস বাকি। ওকে, তাহলে সেই হিসেবে একটা বাক্য লিখি, যে লিখতে পারি কি আই হ্যাভ, বসে হ্যাভ মিলে আই হ্যাভ রাইটিং, আর ITTN রাইটিং 3 নম্বর ফর্ম, রাইটিং এ বুক। আর বাকি অংশ আর কিছু লিখবো না, এইটুকুই লেখা। এখন কথা হলো, এইটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অ্যাক্টিভ। তাহলে আমি এখন এটাকে বানাবো পাস্ট পারফেক্ট টেন্স বানাবো, পাস্ট পারফেক্ট টেন্স বানাবো। তাহলে নিয়ম কি? পাস্টে যাওয়ার নিয়ম হলো প্রথম ভার্বকে শুধু পাস্ট ফর্ম করে ফেললে হয়। তাহলে সাবজেক্টের জায়গায় সাবজেক্ট, প্রথম ভার্বকে হ্যাভেজ, এখানে দেখো যে হ্যাভেজ, হ্যাভেজ এর ফার্স্ট ফর্ম কি হ্যাড, প্রথম ভার্ব বসা দিলে আর বাকি যা আছে কোনো পরিবর্তন হবে না। সেম ভাবে এবার যদি ফিউচার পারফেক্ট টেন্স যদি বানাইতে চাই, তাহলে এই যে সবসময় অ্যাক্টিভের গঠন থেকে, কিন্তু বারবার বলতেছি অ্যাক্টিভের গঠন থেকে, মানে প্রেজেন্টের গঠন থেকে আমরা এগুলো তৈরি করি। তাহলে প্রেজেন্টের যে গঠনটা, তার প্রথম ভার্বের আগে, তাহলে যে সাবজেক্টের জায়গায় সাবজেক্ট বসায় দিলাম, প্রথম ভার্ব কি হ্যাভ হ্যাজ, এখানে হ্যাভ বসছে, তাহলে এই ভার্বের আগে খালি শ্যাল, আই এর সাথে কি মিলে শ্যাল, আই শ্যাল বসায় দিলাম। তারপরে যা আছে হ্যাভ এর জায়গায় হ্যাভ, রাইটিং এর জায়গায় রাইটিং এ বুক। বলো, কোনো কঠিন কোনো কিছু মুখস্থ করতে হবে কিছু? অবশ্যই নয়। শুধু মনে রাখবা হলো পাস্টে যাওয়ার নিয়ম হলো প্রথম ভার্বটাকে পাস্ট করে যাও, ফিউচারে যাওয়ার নিয়ম হলো প্রথম ভার্বের আগে খালি শ্যাল বা উইল যার সাথে যার মিলে সেটা বসায় দাও, তাহলেই অনুরূপ টেন্স গুলোতে কনভার্ট হয়ে যাবে। ক্লিয়ার? আশা করি আমরা বুঝতে পারছি। তাহলে এখানে আর একটা টেন্সের বিষয়ে আমরা, তার মানে এটা হলো এক্সাম্পল দিয়ে তোমাদেরকে একদম প্র্যাকটিক্যালি দেখালাম। ঠিক আছে? পারফেক্ট, লাস্টেরটা কি? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস এর অ্যাক্টিভ। ঠিক আছে? অ্যাক্টিভ। তাহলে গঠন কি? সাবজেক্ট প্লাস হ্যাভ বিন, বাকি হ্যাজ বিন। ঠিক আছে? অথবা এটাকে একটু বড় হয়ে যায়, এর জন্য আমরা এইভাবে লিখবো, লিখবো হ্যাভ অথবা কি হ্যাজ, এরপরে কি বিন, এরপরে কি VING মানে ভার্বের কন্টিনিউয়াস এর জন্য, এরপরে কি অবজেক্ট, এরপরে বাকি। বারবার কিন্তু লিখতেছি, বারবার লিখতেছি, একটুখানি ভিডিওটা দেখলে হয়তো বা এটা পুরোটা মুখস্থ হয়ে যাবে। তাহলে এই স্ট্রাকচার অনুসারে যদি আই প্লাস পরে কি টাইম, এই টাইমটা কিন্তু থাকতেই হবে। আই হ্যাভ বিন, আই হ্যাভ বিন রাইটিং এ লেটার ফর 2 hours, মনে করো 2 ঘন্টা ধরে আমি লেটার লিখতেছি। এখন এটা তাহলে আমি এটারে যদি কি বানাতে চাই, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যদি আমি বানাতে চাই, তার মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থেকে পাস্ট পারফেক্টে চলে যেতে চাই, তাহলে প্রথম ভার্বটাকে শুধু পাস্ট ফর্মে, তাহলে প্রথম ভার্বটাকে সাবজেক্টের পরে প্রথম ভার্ব হ্যাভ, তাহলে এই হ্যাভ, দেখো এখানে হ্যাভ, তারপর আরেকটা ভার্ব, তারপর আরেকটা ভার্ব, তাহলে আমরা বলছি প্রথম ভার্বটাকে, তাহলে হ্যাভ, হ্যাভের পাস্ট কি হ্যাড, আর বাকি যা আছে হুবহু লিখে দিবা। ঠিক আছে? লেটার ফর 2 hours। ঠিক আছে?
এবার এটাকে যদি আমি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বানাতে চাই, তাহলে কি বলছি, প্রথম ভার্বের আগে শ্যাল আর উইল। তাহলে আয়ের আই, প্রথমবার কি হ্যাভ, তার আগে শুধু শ্যাল বা উইল, তাহলে আই শ্যাল, তারপরে যা আছে হ্যাভ বিন রাইটিং এ লেটার ফর 2 hours। বলো, আমরা এর চেয়ে সহজ করে আর কি হতে পারে? আশা করি আমরা সবাই বুঝতে পারছি। ওকে, তাহলে মুছে দিলাম। ওকে, এবার আমরা টেন্সের আর একটা টপিক বাকি আছে, সেই টপিকটা আলোচনা করলে আমি আশা করি টেন্স নিয়ে আর কারো কোনো প্রবলেম হবে না। যেমন আমরা তো এই যে টেন্স নিয়ে যা আলোচনা করলাম, এটা তো শুধুই অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে, মানে হা বোধক বাক্যের ক্ষেত্রে। এখন একটা বাক্যকে, যেমন এই যে ইংরেজিতে এই যে সেন্টেন্স গুলোকে আমি এইটা কোন টেন্সে আছে সেটা তো আমরা বলতেই পারবো এখন টেন্সের গঠন অনুসারে। আমি দেখে দেখে গঠন মনে রাখতে আমি এটা বলতে পারবো কোন টেন্সে আছে। এখন কথা হলো, এটাকে যখন আমাকে প্রশ্ন, এটাকে যদি না বোধক বানাইতে বলে, আমাকে এটা না করতে হবে, না বোধক বা প্রশ্নবোধক যদি করতে বলে, তার মানে স্ট্রাকচারের পরিবর্তন কোথায় হবে? আমরা যে স্ট্রাকচারটা মুখস্থ করবো, অ্যাক্টিভের স্ট্রাকচারটা, অ্যাক্টিভ মানে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা, ওই স্ট্রাকচারের মধ্যে গিয়ে পরিবর্তনটা কোথায় হবে? যদি একটা না বোধক বাক্যকে যদি আমি না বোধক করতে চাই, তাহলে আসলে পরিবর্তনটা কোথায় আসবে? পরিবর্তনটা আসবে হলো প্রথম ভার্বে। দেখো আবারও ঘুরে ঘুরে প্রথম ভার্ব, প্রথম ভার্বের সাথে, তার মানে কি প্রথম ভার্বের সাথে, তার মানে সাহায্যকারী ভার্ব। বারবার মনে রেখো, নেগেটিভ করতে আর প্রশ্নবোধক করতে অবশ্যই সাহায্যকারী ভার্ব থাকতে হবে। সেই সাহায্যকারী ভার্ব যদি অনেকগুলো থাকুক, প্রথম সাহায্যকারী ভার্বটাকে যদি আমি সামনে নিয়ে চলে আসি একদম, তাইলে এটা প্রশ্ন হয়ে যাবে। আর প্রথম সাহায্যকারী ভার্বের পরে যদি নট বসায় দেয়, তাহলে এটা নাবোধক হয়ে যাবে, মানে নেগেটিভ বাক্য হয়ে যাবে। তার মানে কি, প্রথম অক্সিলারি ভার্বটাকে শুধু সামনে নিয়ে চলে আসলে সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে যাবে। ওই সাহায্যকারী ভার্বের পরে, অর্থাৎ প্রথম যে সাহায্যকারী ভার্বটা পাবো অ্যাক্টিভের, সেই সাহায্যকারী ভার্বটাকে যদি তারপরে যদি নট বসায় দেই, তাহলে সেটা নেগেটিভ বাক্য হয়ে যায়। ঠিক আছে, এইটা যদি আমরা বুঝে থাকি কথাটা, তাহলে এখন দেখো আমরা এইখানে দেখো স্ট্রাকচারে পরিবর্তন কোথায় হয়। যেমন ধরো আমি যদি একটা কি এই প্রেজেন্ট ইনডিফিনিটের স্ট্রাকচার লিখি, অ্যাক্টিভের সাবজেক্ট, তারপরে কি V1 প্লাস কি অবজেক্ট, মানে হ্যাঁ অবজেক্ট। এখন কথা হলো, এই বাক্যে এটা অ্যাক্টিভের গঠন, একে যদি আমি প্রশ্ন বানাতে চাই, প্রশ্নবোধক করতে চাই, তাহলে প্রথম ভার্ব মানে সাহায্যকারী ভার্ব, এখন দেখো এই বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভার্ব নাই, একমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট আর পাস্ট ইনডিফিনিট। কারণ এটাকে যদি দুই লিখি তাহলে এটা পাস্ট ইনডিফিনিট। তাহলে দেখো একমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট আর পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে কোনো সাহায্যকারী ভার্ব থাকে না। এই মূল ভার্বের আগে কোনো সাহায্যকারী ভার্ব এখানে নাই, থাকে না। আর বাকি সকল টেন্সের, অন্যান্য সকল টেন্সের জন্য সাহায্যকারী ভার্ব থাকে। একমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট, এটা ওয়ান হলে প্রেজেন্ট ইনডিফিনিট, এটা যদি টু হয় এটা পাস্ট ইনডিফিনিট। এই দুইটার জন্য কখনো কোনো সাহায্যকারী ভার্ব থাকে না। তার মানে একটা বাক্যের মধ্যে যদি একটাই ভার্ব দেখি, দেখো এটা একটাই ভার্ব, এখানেও একটাই ভার্ব, এখানেও একটাই ভার্ব, তাহলে একটাই যদি ভার্ব থাকে, তাহলে হয় সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, না হয় পাস্ট ইনডিফিনিট টেন্স। যদি ভার্বটা পাস্টে থাকে তাহলে পাস্ট ইনডিফিনিট, ভার্বটা যদি প্রেজেন্টে থাকে তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট। সোজা কথা। তার মানে এখন এর যে সাহায্যকারী ভার্ব নাই, যদি বাক্যে সাহায্যকারী ভার্ব না থাকে আর তাকে যদি আমি প্রশ্ন করতে চাই অথবা নেগেটিভ করতে চাই, তাহলে সাহায্যকারী ভার্বকে হায়ার করতে হয়, তার মানে আমাকে ধার করতে হয়। সেটা কি কি হয়? ডু অথবা ডাজ অথবা কি ডিড।
কখন ডিড আনবো? যদি এই যে একটা মাত্র ভার্ব, যে সেন্টেন্সের মধ্যে একটা মাত্র ভার্ব, সেটা যদি পাস্টে থাকে তাহলে ডিড আনবো, সাহায্য করে আনবো, মানে ধার করে আনবো। আর যদি না থাকে পাস্ট ফর্ম, তাহলে ডু অথবা ডাজ। এখন কথা হলো ডু আর ডাজ এর মধ্যে আবার কোনটা? যদি ভার্বের সাথে এস বাই এস দেখি তাহলে ডাজ, এস বাই এস না দেখলে সেটা কি? ডু। সোজা কথা। ইয়েস। ওকে, এইটা যদি বুঝে থাকি, এখন দেখো তার মানে গঠনের মধ্যে কোথায় পরিবর্তন হবে? এই যে গঠন বলছি, সাহায্যকারী ভার্বকে সামনে নিয়ে আসলে প্রশ্ন দেয়, তাহলে সাহায্যকারী ভার্ব নাই, আমাকে ধার করতে হবে। ধার যদি করে এই যে এটা দেখো ভার্বের 2 নম্বর মানে পাস, তাহলে ডিড আনতে হবে, যে সামনে খালি ডিড বসায় দিব। তারপরে কি সাবজেক্টের সাবজেক্ট, তারপরে ভি টু, এই ভি টু দেখেই তো ডিড আনছি, তারপর আর ভি টু বসানো যাবে না, ভি 1 বসায় দিতে হবে প্লাস অবজেক্ট। এই তো গঠনের পরিবর্তন, গঠনের পরিবর্তন। আবার সেম ভাবে এটারে যদি নেগেটিভ করতে চাই, এই গঠনটাকে নেগেটিভ গঠন করতে চাই, তাহলে নেগেটিভ গঠনের নিয়ম কি? সাবজেক্ট সাবজেক্ট লিখলাম, এরপরে সাহায্যকারী ভার্ব। এই যে বাক্যে যে সাহায্যকারী ভার্ব নাই, সেই সাহায্যকারী ভার্ব তো অবশ্যই, সাহায্যকারী ভার্ব তো সবসময় প্রিন্সিপাল ভার্বের আগেই থাকার বিষয়, তাহলে এই প্রিন্সিপাল ভার্বের আগেই সাহায্যকারী ভার্বটা আমাকে ধার করতে হবে, তাহলে ভি 2 এর জন্য কি আসবে? ডিড। এই যে সাহায্যকারী ভার্ব দাঁড় করে নিয়ে আসছি, আর আমরা বলছি সাহায্যকারী ভার্বের পরেই শুধু নট বসায় দাও, আর তারপরে এই যে ভি 1, এটার ভি 2 থাকবে না, ভি 1 প্লাস অবজেক্ট। দেখো কি হয়ে গেছে? পাস্ট টেন্সে মানে নেগেটিভ বাক্য হয়ে গেছে। আর সামনে এই ডিডটা যদি সামনে বসায় দেই, তাহলে সেটা কি হয়ে যায়? পাস্ট, পাস্ট বলতেছি, সরি, এটা প্রশ্নবোধক বাক্য হয়ে যায়। তাহলে একটা অ্যাক্টিভ থেকে প্রশ্নবোধক বাক্যের স্ট্রাকচারের নিয়ম কি? সাহায্যকারী, প্রথম সাহায্যকারী বাক্যের সামনে নিয়ে লিখে দিলেই সেটা প্রশ্নবোধক হয়ে যাবে। আর যদি প্রথম সাহায্যকারী ভার্বের পরে নট বসায় দেই, তাহলে সেটা নেগেটিভ বাক্য হয়ে যাবে। এখন যে বাক্যের মধ্যে থাকে না সাহায্যকারী ভার্ব, সে বাক্যের জন্য ডু, ডিড আর ডাজ আনতে হয়। ডিড আনতে হয় কখন? ভার্ব যদি, মূল ভার্বটা যদি পাস্টে থাকে তাহলে ডিড আনতে হয়, আর যদি পাস্টে না থাকে তাহলে ডু অথবা ডাজ। এখন ডাজ কখন? ভার্বের সাথে যদি এস বাই এস থাকে, আর আদার অন্য ক্ষেত্রে ডু। এই যে বেসিকটা, এখন যদি এটা বুঝে থাকি, এই যে গঠন, গঠন যে কোথায় পরিবর্তন হয়ে যায়, খালি গঠন কি আমাকে মুখস্থ করার কিছু আছে? কিচ্ছু নাই। তাহলে সেটা কি? সেটা আবারও বলি, সুন্দর করে বোঝো। এই বাক্যটাকে যদি আমাকে বলে, যে বাক্যটাকে, এই বাক্য অ্যাফার্মেটিভ বাক্য, এটাকে যদি তোমাকে এখন নেগেটিভ বাক্য করতে বলে, কারণ আমরা জানি নেগেটিভ বাক্য করার নিয়ম কি, টেন্সের ক্ষেত্রে নেগেটিভ বাক্য নিয়ম করার নিয়ম কি? এই যে প্রথম সাহায্যকারী ভার্বের পরে নট। এখন বলো তো এই বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভার্ব আছে? নাই। তাহলে সাহায্যকারী ভার্ব না থাকলে আনতে হয়, ধার করতে হয়, সাবজেক্টের পরেই আমাকে লিখতে হয়, কারণ সাহায্যকারী ভার্ব সবসময় মূল ভার্বের আগে থাকে, এর জন্য এই জায়গায় থাকবে। তাহলে সাহায্যকারী ভার্ব কোনটা আনবো আমি? যেহেতু নাই, আমাকে তো আনতে হবে, তাহলে কোনটা আনবো? ডু, ডাজ, ডিড এর মধ্যে যে কোনো একটা। এখন এইটা কোন ফর্মে আছে? প্রেজেন্ট ফর্মে। তাহলে এবং কি এস বাই এস নাই, এস বাই এস নাই, ভার্বের সাথে এস বাই এস নাই, তার মানে কি আসবে? আসবে না, ডাজ আসবে না। ঠিক আছে, তাহলে ভার্বের সাথে এস বাই এস ডাজ আসবে না, ভার্ব যেহেতু পাস না, তাহলে ডিড আসবে না, তাহলে কি আসবে? ডু। এই যে এই জায়গায় ডু আগে বসাবো, এটা ধার করব। আর আমরা জানি নেগেটিভ করতে হলে এই সাহায্যকারী ভার্বের পরে শুধু নট বসা দিলে হয়ে যায়। ক্লিয়ার? বুঝতে পারছি। সেম ভাবে এখন যদি আমাকে প্রশ্ন করতে বলতো, তাহলে এটা সাহায্যকারী ভার্ব, তাহলে এই সাহায্যকারী ভার্বকে সামনে বসায় দাও শুরু, তাইলেই হয়ে যায়। এরপরে এখানে প্রশ্ন দিতে হবে, প্রশ্ন দেখছিল, তাহলে প্রশ্ন হয়ে যায়। আমি কি বোঝাইতে পারছি? সাহায্যকারী ভার্বটাকে সামনে বসাইলেই হয়ে যাবে, সাহায্যকারী ভার্বটাকে সামনে বসাইলেই হয়ে যাবে, সাহায্যকারী ভার্বটাকে, সাহায্যকারী ভার্বটাকে সামনে বসাইলেই হয়ে যাবে। ওকে, তার মানে সাহায্যকারী ভার্বটাকে, এই যে সাহায্যকারী ভার্ব নাই, এটা আমাকে আগে আনতে হবে, এনে যদি সামনে বসায় দেয় তাহলে প্রশ্ন হয়ে যাবে। যদি এইখানে বসায় যদি এরপরে নট বসায় দেয়, তাহলে এটা নেগেটিভ হয়ে যাবে। আমরা কি বুঝতে পারছি? ওকে, যদি এবার এটার ক্ষেত্রে আসো, দেখো এইখানেও সাহায্যকারী ভার্ব নাই, তাহলে সাহায্যকারী ভার্ব আগে আনবো। কোনটা আনবো? ভার্বের সাথে কি এস বাই এস আছে? নাই, তাহলে এটা আসবে না। এবার হয় ডিড অথবা ডু। এখন আমাকে দেখতে হবে এটা কি পাস্ট ফর্মে না, এটা পাস্ট ফর্মে হলে ডিড, আর যদি না হয় তাহলে ডু আসবে। এখন দেখো এটা পাস্ট ফর্মে আছে, কেমনে বুঝলাম? কারণ রিডের তো রিড রিড তিনটা একই,
তাহলে তিনটা একই, তাহলে এখানে কোনটা বসতো আমি বুঝবো কিভাবে? দেখো, এটা যদি প্রেজেন্ট ফর্মে বসতো V1, তাহলে এটা তো থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে প্রেজেন্ট ফর্মে বসলে এটার সাথে এস অবশ্যই হইতো। যেহেতু হয় নাই, তার মানে এটা পাস্ট ফর্মে বসছে, তার মানে সাহায্যকারী ভার্ব হলো ডিড। এই যে এই ডিড যদি এখানে বসায়া দেই, যেহেতু সাহায্যকারী ভার্ব সবসময় মূল ভার্বের আগেই থাকে, তাহলে এখানে বসাইলাম। এখন এখানে বসানোর পরে যদি এরপরে নট দিয়ে দেই, তাহলে এটা কি হয়ে গেল? এটা নেগেটিভ বাক্য হয়ে গেল। আর যদি সাহায্যকারী ভাবটা একদম সামনে নিয়ে বসায় দেই, ডিড, তাহলে সেটা প্রশ্নবোধক হয়ে গেল। আমি কি বোঝাইতে পারছি? ওকে, সেম ভাবে তারপরেরটা দেখো, এইখানেও দেখো সাহায্যকারী ভার্ব নাই, তাহলে আমাকে ধার করতে হবে। ভার্বের সাথে যেহেতু এস আছে, তাহলে ডাজ আসবে, তাহলে এই জায়গায় ডাজ আগে বসায় দিলাম। বসানোর পরে যদি নট বসায় দেই, তাহলে আবার কি হয়ে যাবে? এটা নেগেটিভ বাক্য হয়ে গেল। আমাকে যদি এবার প্রশ্ন করতে বলে, প্রশ্নবোধক বাক্য করতে বলে, এই যে এখানে তো বসায় না বসিয়ে সাহায্যকারী ভার্বটাকে একদম সবার সামনে বসায় দিলে আমার প্রশ্ন, আর শেষে প্রশ্নবোধক চিহ্ন দিলে প্রশ্ন হয়ে যাবে। আমি কি বুঝাইতে পারছি? ওকে, এবার লাস্টেরটা দেখো। এই বাক্য দেখো সাহায্যকারী ভার্ব আছেই, এই যে এটা একটা সাহায্যকারী ভার্ব, এটা একটা সাহায্যকারী ভার্ব, এটা প্রিন্সিপাল ভার্ব। কারণ আমাদের নিয়মটা কি বলছে, এই বাক্যটাকে যদি নেগেটিভ তোমাকে করতে বলা হয়, এই বাক্যটাকে যদি তুমি নেগেটিভ করতে চাও, তাহলে সোজা কথা, প্রথম ভার্বের সাহায্যকারী ভার্ব, প্রথম সাহায্যকারী, এই যে এদিক থেকে যাও, এটাই প্রথম সাহায্যকারী ভার্ব, এই ভার্বের পরে শুধু নট বসায় দাও, এই যে নট বসায় দিছি, তাইলেই কি হয়ে গেল? এটা নেগেটিভ বাক্য হয়ে গেল। এবার যদি এটাকে প্রশ্ন বানাইতে বলে, তাহলে শুধু এটারে এখান থেকে নিয়ে এখানে বসায় দাও, হাউ, হ্যাভ, হ্যাভ এখানে বসায় দাও, তাহলে এখান থেকে নাই করে দাও, তাইলে এটা হয়ে গেল হ্যাভ করিম বিন প্লেইং ফুটবল, এই যে প্রশ্নবোধক চিহ্ন। এইটাই হলো টেন্সের অ্যাক্টিভ থেকে, অ্যাক্টিভ বলতে অ্যাফার্মেটিভ, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, অ্যাফার্মেটিভ থেকে ইন্টারোগেটিভ মানে প্রশ্নবোধক না বোধক করার নিয়ম। ঠিক আছে, শুধু সাহায্যকারী ভার্বটাকে, আমার সাহায্যকারী ভার্ব, প্রথম সাহায্যকারী ভার্বের পরে নট বসা দিলে সেটা নেগেটিভ বাক্য হয়ে যায়। প্রথম সাহায্যকারী ভার্বটাকে সামনে নিয়ে চলে আসলে সেটা প্রশ্নবোধক হয়ে যায়। কারণ কোনো কোনো বাক্যে তো সাহায্যকারী ভার্ব থাকে না, তখন আমাকে এই তিনটা আমাকে ধার করতে হয়। যদি ভার্বের সাথে দেখি এস আছে, ইএস আছে, তার মানে ডাজ আনবো, এনে এই যে মাঝখানে সাবজেক্ট আর এই যে মূল ভার্বের এখানে মাঝখানে বসায় যদি নট বসায় দেই, তাহলে এটা প্রশ্নবোধ নেগেটিভ হয়ে যাবে। আর যদি সরাসরি এই ডাসটাকে সবার সামনে নিয়ে বসায় দেই, তাহলে এটা প্রশ্নবোধক হয়ে যাবে। ক্লিয়ার? এইটাই হলো আমাদের নিয়ম। আশা করি সকল নিয়ম আমরা বুঝতে পারছি। ঠিক আছে, আমরা নেক্সটে একটা ক্লাস নেওয়ার চেষ্টা করব, যে একটা টেন্সকে অন্য টেন্সে নিয়ে যাওয়ার আরো কিছু প্র্যাকটিস, মানে পূর্ণাঙ্গ প্র্যাকটিস, এবং আমাকে রাইট ফর্ম অফ ভার্ব, টেন্সের উপরে রাইট ফর্ম অফ ভার্ব, সেটা এই যে স্ট্রাকচার মুখস্থ না করে কিভাবে আমরা যা শিখলাম সেটার উপরে বেসিক দিয়ে হলো আমরা মুখস্থ না করে এটা। আবার চাইলে যদি বলা হয় আইডেন্টিফিকেশন অফ টেন্স, টেন্সটাকে আইডেন্টিফিকেশন করা, সেটা এই যে তিনটার, আমাদের এই তিনটার উপরে আমরা যদি কিছু প্র্যাকটিস করি, তাহলে আমাদের টেন্সের একদম পূর্ণাঙ্গ আমার প্র্যাকটিসও হয়ে যাবে। এর জন্য আরেকটা ক্লাস হয়তোবা এই প্র্যাকটিসের উপরে জাস্ট থাকবে। আশা করি সবাই উপকৃত হইছো। সবাইকে ধন্যবাদ।